হ্যালো বন্ধুরা, আজ এমন একটি গল্প এক্সপ্লেন করব যেটি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সিনেমা, আর তার নাম সামথিং ইন দ্য ওয়াটার। সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে 5 জন বান্ধবী ঘুরতে যায়, কিন্তু সেই দ্বীপে ঘুরতে গিয়ে তাদের সাথে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কী এমন ঘটেছিল সেই দ্বীপে তা জানতে হলে দেখতে হবে পুরো গল্পটা। তাহলে আর দেরি না করে চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ম্যাক ও কাইলা নামের দুজন মেয়েকে দেখতে পাই, যারা খুবই ঘনিষ্ঠ বান্ধবী ছিল। তাদের বান্ধবীর লেজির বিবাহের বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। লেজির বিয়ে নিয়ে ম্যাক খুবই এক্সাইটেড ছিল। দুজনেই হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই কিছু অচেনা মেয়ের সাথে তাদের ঝগড়া বেঁধে যায় এবং শেষ পর্যন্ত তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এই ঝগড়ার ফলে ম্যাক খুবই গুরুতর আহত হয়। দৃশ্যপটের পরিবর্তন হলে আমরা 1 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে ম্যাক লেজির বিয়েতে অংশ নেওয়ার জন্য এসেছিল। ওই দিনের পর থেকে ম্যাক ও কাইলার সম্পর্কের মধ্যে ফাটল ধরেছিল। ঘনিষ্ঠ বান্ধবী থেকে এখন তারা রীতিমতো শত্রুতে পরিণত হয়। ম্যাক কাইলাকে একদমই সহ্য করতে পারত না। যাই হোক, এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছানোর পর লেজি ম্যাককে দেখতে পায় এবং তাকে অভ্যর্থনা জানায়, আর তার বান্ধবী জুলির সাথে ম্যাকের পরিচয় করিয়ে দেয়। এখানে কাইলাও উপস্থিত ছিল, কিন্তু ম্যাক তার সাথে কোনো কথাই বলে না। লেজি সবার উদ্দেশ্যে বলে, আমি কাল একটি প্ল্যানিং করেছি। এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ রয়েছে, আমরা সেখানে ঘুরতে যাব। আমার বয়ফ্রেন্ড জন, যার সাথে আমার বিয়ে হবে, সে আমাদের জন্য একটি বোট ভাড়া করবে। আমরা কালকে সবাই অনেক আনন্দ করব। লিজার এসব কথা শুনে বান্ধবীরা অনেক এক্সাইটেড হয়ে পড়ে, কারণ এর আগে তারা কখনো কোনো দ্বীপে ভ্রমণ করতে যায়নি। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা তারা একটি বোট নিয়ে ওই দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে তাদের বান্ধবী জুলি সবার ফোন একটি ব্যাগের ভিতর রাখতে বলে, আর সবাইকে বলে আজকে তারা কেউ ইন্টারনেট ব্যবহার করবে না, সকল ধরনের সোশ্যাল মিডিয়া আজ বন্ধ থাকবে। দ্বীপে পৌঁছানোর পর আমরা শুধু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। জুলির এই আইডিয়া সবার অনেক পছন্দ হয়। সবাই বোট নিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত দ্বীপে পৌঁছে যায়। লেজি কাইলা ও ম্যাককে বলে, তোমরা নিজেদের মাঝে এভাবে অভিমান করে থাকলে এই পুরো ভ্রমণের মজাটাই নষ্ট হয়ে যাবে। আজকের দিনটা অন্তত একে অপরের সাথে কথা বলো। লেজি কাইলা ও ম্যাককে এইসব কথা বলে তাদের দুজনকে এখানে একা রেখে বাকিরা সবাই দ্বীপের অপর প্রান্তে চলে যায়। এরপর কাইলা ও ম্যাক চুপচাপ অনেকক্ষণ দ্বীপের কিনারায় বসে থাকে। কাইলা অনেকক্ষণ ধরে চুপ থাকার পর সে ম্যাকের কাছে ক্ষমা চায়, কারণ সেদিন দোষটা তারই ছিল। তার জন্যই ম্যাককে অত মার খেতে হয়েছিল। তারপর ম্যাক কাইলাকে বলে, ক্ষমা চাওয়ার দরকার নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই যথেষ্ট। আমাদের লেজিকে খুঁজতে যাওয়া উচিত। এসব বলে দুজনেই লেজি ও বাকি সবার কাছে চলে আসে। তাদের সাথে সোফিয়া নামের অন্য একজন বান্ধবীও ছিল। সবাই মিলে দ্বীপের কিনারায় অনেক আনন্দ করছিল। ম্যাক ও কাইলাকে একে অপরের সাথে কথা বলতে দেখে লেজি ও সোফিয়া অনেক খুশি হয়, কিন্তু এই আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয় না। সবাই যখন কিনারায় সাঁতার কাটছিল, সোফিয়ার একটি পা হাঙর কখন কেটে নিয়ে চলে যায় সেটি সোফিয়া বুঝতেই পারে না। যখন পানির ওপরে রক্তে লাল হয়ে যায়, তখনই সবাই দৌড়ে গিয়ে সোফিয়াকে কিনারায় তুলে আনার পর তারা দেখতে পারে সোফিয়ার একটা পা হাঙর চিরে নিয়ে চলে গেছে। সোফিয়ার এমন অবস্থা দেখে সবাই ভয়ে চিৎকার করে ওঠে। সোফিয়া তার এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। সবাই সোফিয়ার এমন অবস্থা দেখে হতবিম্ব হয়ে পড়ে। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। শীঘ্রই সোফিয়াকে হাসপাতালে নিতে না পারলে সে মারা যাবে। তাই সবাই তাড়াতাড়ি করে সোফিয়াকে তুলে নিয়ে সেই দ্বীপ ছেড়ে চলে যায়। সবাই তাড়াতাড়ি শহরে পৌঁছানোর জন্য ম্যাক বলে বোটের স্পিড বাড়ানোর জন্য, কিন্তু তারপরেই তারা বিশাল এক বড় বিপদের সম্মুখীন হয়। দেখা যায় পানির নিচের পাথরের আঘাতে বুটের তলায় একটা বড় ছিদ্র হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই বুটের মধ্যে পানি গলগল করে ঢুকতে শুরু করেছিল। যে কোনো সময় বুটটি সমুদ্রের তলায় ডুবে যেতে পারে। এমন সিচুয়েশনে তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। একদিকে সোফিয়াকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে না পারলে সে মারা যাবে, অন্যদিকে বুট ডুবে গেলে তারা সবাই বিপদে পড়ে যাবে। এরকম অবস্থায় তাদের মাথা কাজ করা একদম বন্ধ করেছিল। সবাই কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত লাইফ জ্যাকেট পরে সমুদ্রের মাঝপথে নেমে পড়ে, কারণ বুট সম্পূর্ণভাবে
সমুদ্রের পানিতে তলিয়ে গিয়েছিল। মাঝ সমুদ্রে খোলা আকাশের নিচে তারা কতক্ষণ সার্ভাইভ করতে পারবে এটা তারা কেউ জানতো না। সবাই বুঝতে পেরেছিল সোফিয়াকে আর বাঁচানো সম্ভব নয়। তাই তারা জ্ঞানহীন সোফিয়ার দেহটাকে সবাই মিলে স্রোতের সাথে ছেড়ে দেয়, কারণ সোফিয়ার রক্তাক্ত শরীরের গন্ধে যে কোনো সময় শার্ক তাদের ওপর আক্রমণ করতে পারে। সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। তাদের জীবনে এমন কোনো ভয়ানক দিন আসবে তারা কেউ কল্পনাও করতে পারেনি। তাদের কাছে খাবার মতো এক বোতল পানিও ছিল না। এভাবে তারা 2 থেকে 3 ঘন্টা ভেসে থাকার পর কাইলা বলে, আমাদের কিছু একটা করতে হবে। এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না। যে কোনো সময় শার্ক আমাদের ওপর আক্রমণ করতে পারে। বেঁচে ফিরতে পারবো কি না সেটা জানি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। কাইলার কথা শুনে সবাই সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে কেউ একজন সাঁতরে কিনারায় পৌঁছাবে এবং সেখান থেকে সাহায্য নিয়ে আসবে, আর বাকিরা এখানেই অবস্থান করবে, কারণ লেজি সাঁতার জানতো না। তাকে নিয়ে সাঁতরানো একদম অসম্ভব ব্যাপার। কাইলা খুব ভালো সাঁতার জানলেও সে কিনারায় পৌঁছাতে পারবে কিনা সেটা প্রায় অনিশ্চিত ছিল, কারণ দিকভুল করলেই তার মৃত্যু নিশ্চিত। কিন্তু বসে থাকলে তো চলবে না, চেষ্টা করতে হবে। তাই সবাইকে বিদায় জানিয়ে সে কিনারার উদ্দেশ্যে রওনা দেয়। কাইলা বেরিয়ে যাওয়ার পর লেজি ও জুলির মধ্যে ঝগড়া বেঁধে যায়। এসব ঘটনার জন্য জুলি লেজিকে দায়ী করে, কারণ এই পুরো প্ল্যানিংটা লেজির ছিল। সে যদি ছোট বুট না ভাড়া করে বড় একটা বুট নিত তাহলে আর এমনটা হতো না। লেজি ও জুলির ঝগড়া দেখে ম্যাক এগিয়ে আসে এবং তাদেরকে শান্ত হতে বলে, কারণ এই সিচুয়েশনে তাদেরকে একসাথে থাকতে হবে এবং বিপদের মোকাবেলা করতে হবে। ম্যাকের কথা শুনে তারা শান্ত হয়ে যায়, কিন্তু এই অশান্ত সমুদ্রে কিছুক্ষণের মধ্যেই একটা হাঙর চলে আসে এবং তাদের চারপাশে ঘুরতে থাকে। লেজি শার্ক দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু জুলির ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকার কারণে শার্ক ক্রমশই তাদের দিকে এগিয়ে আসছিল। জুলি বুঝতে পারছিল তারা 3 জন একসাথে থাকলে শার্ক তাদের 3 জনকেই আক্রমণ করতে পারে। এজন্য সে ম্যাক ও লেজির কাছ থেকে সাঁতরে অনেকটাই দূরে চলে যায় এবং হাতে একটি ছুরি নিয়ে শার্কের আক্রমণ থেকে বাঁচার প্রস্তুতি নেয়। শার্ক যদি তাকে আক্রমণ করে সেও শার্ককে আক্রমণ করবে, এমনটাই আর কি। কিন্তু মশা হয়ে গিয়ে আর হাতির সাথে লড়াই করা যায়। শার্ক কিছুক্ষণের মধ্যেই জুলির উপর আক্রমণ করে এবং জুলির দেহটাকে টুকরো টুকরো করে ফেলে। জুলির এমন অবস্থা দেখে দুজনেই খুব ঘাবড়ে যায়। প্রচণ্ড ভয়ে তারা কাঁদতে থাকে। তারা বুঝতে পারে শার্ক কিছুক্ষণের মধ্যেই তাদেরকেও এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তারা বুঝতে পেরেছিল বেশিক্ষণ তারা আর বেঁচে থাকতে পারবে না। কাইলা আদৌ আসবে কি না সেটাও ছিল অজানা। লেজি কাঁদতে কাঁদতে বলে, কাল আমার বিয়ে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজই হয়তো আমার মরণ হবে। আমার ভালোবাসার মানুষটি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু শেষবারের মতো তাকে দেখার সৌভাগ্যটাও হলো না। ম্যাক লেজির এসব কথা শুনে তাকে সান্ত্বনা দেয় এবং বলে, আমরা নিশ্চয়ই এখান থেকে বের হব। কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় তাদের পাশ দিয়ে একটি বুট যেতে, কিন্তু তারা অনেকক্ষণ চিৎকার ও চেঁচামেচি করার কারণেও কোনো লাভ হয় না, কারণ বুট থেকে কোনো মানুষ তাদেরকে দেখতে পায় না। তারপর তারা অসহায়ের মতো সমুদ্রে ভাসতে থাকে। বেঁচে ফেরার সব আশা শেষ হয়ে যায়। সমুদ্রে ভাসতে ভাসতে 7 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছিল, কিন্তু তারা এখনও এক ফোঁটা পানিও পান করতে পারেনি। এভাবে আরও 2-3 ঘন্টা ভাসতে থাকার পর সন্ধ্যা হয়ে আসে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ের প্রচণ্ড ধাক্কায় তাদের দুজনকে 2 দিকে নিয়ে যায়। লেজি স্রোতের ধাক্কায় সাঁতার না জানার কারণে শেষ পর্যন্ত মারা যায়। ম্যাক স্রোতের সাথে ভাসতে ভাসতে জ্ঞান হারিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং সে ভাবতে থাকে বাকি সবার মতো সেও মারা যাবে। এখান থেকে বেঁচে ফেরার আর কোনো উপায় নেই। ম্যাক চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ করেই তার কাইলার কথা মনে পড়েছিল। সে বলেছিল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাবে, কখনো হাল ছাড়বে না। সে কাইলার কথা মনে করে সাঁতরাতে শুরু করে, কিন্তু তখনই সেখানে শার্ক চলে আসে। ম্যাকের হাতে চোট লাগার কারণে সেখান থেকে রক্ত ঝরছিল।
সেই রক্তের গন্ধ অনুসরণ করে এখানে শার্ক চলে আসে। সে শার্ক দেখে অনেক ভয় পেয়ে যায় এবং জোরে জোরে সাঁতরাতে থাকে, কিন্তু এত বড় সমুদ্রে বাঁচার কোনো উপায় ছিল না। শার্ক তার দিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসলে ভাগ্যক্রমে মেঘ সামনে একটা পাথর দেখতে পায়, যেটা সমুদ্রের পানি থেকে কিছুটা উঁচুতে ছিল। মেঘ দ্রুত সাঁতরে সেই পাথরের উপরে উঠে বসে এবং কোনো রকমে শার্কের হাত থেকে প্রাণে বাঁচে। আর পাথরের উপরে কিছুক্ষণের জন্য মেঘ নিরাপদ ছিল, কারণ হাই টাইড শুরু হয়ে গেলে পাথরটি সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। তখন আবারও মেঘ সমুদ্রে ভাসতে থাকবে, আর এরকম পরিস্থিতিতে তার আবারও পড়তে হবে। কিন্তু একটা প্রবাদ আছে না, উপরওয়ালা যাকে বাঁচায় তাকে কে মারে। মেঘ দেখতে পায় দূরে একটি বোটে করে কায়লা আসছিল সাহায্য নিয়ে, এবং এই চমৎকার দেখে সে অনেকটাই খুশি হয় এবং কায়লা বুট নিয়ে কাছাকাছি আসলে মেঘ সাঁতরে দ্রুত গিয়ে বুটে উঠে পড়ে। শার্ক মেঘকে আক্রমণ করার আগেই সে বুটে গিয়ে নিরাপদে উঠে পড়ে। কায়লা মেঘকে বাকিদের কথা জিজ্ঞেস করলে মেঘ কায়লাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং বাকিদের সাথে কতটা ভয়ানক ঘটনা ঘটেছে সে তাকে খুলে বলে। মেঘের মুখে সে সব কথা শুনে কায়লাও তার চোখের পানি ধরে রাখতে পারে না, এবং এই দৃশ্যের সাথে গল্পের সমাপ্তি হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।